ওকে গাইস, ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, আজকে আমরা যে টপিকটা পড়বো সোশ্যাল কালচার জিওগ্রাফি, সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। ঠিক আছে, তো এই টপিকটা আমরা পড়বো সোশ্যাল ওয়েলবিং। ঠিক আছে, তো কী পড়বো আমরা? সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। চলো, তো কী দেখবো আজকে দেখিনি যে সোশ্যাল ওয়েলবিং কাকে বলে সেটা আমরা পড়বো। টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে খুব ফ্রিকুয়েন্টলি, তো সবাই ভালো করে দেখো। সোশ্যাল ওয়েলবিং কাকে বলে সেটা দেখবো। হাউ ইজ সোশ্যাল ওয়েলবিং ডিফাইন, সোশ্যাল ওয়েলবিংকে কীভাবে ডিফাইন করা হয় সেই জিনিসটা আমরা দেখব। তারপর যেটা দেখব যে আদার ইন্ডিকেটার, সোশ্যাল ওয়েলবিং দেখার জন্য কী কী ইন্ডিকেটার আমরা দেখি সেগুলো দেখব। তারপর দেখব সোশ্যাল ওয়েলবিং কীভাবে আমরা ইনশিওর করতে পারি। ঠিক আছে, তারপর আমরা দেখব এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই। ঠিক আছে, তো এইচডিআই ডেটা এখানে আছে যেটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইচডিআই ডেটা ভীষণ ইম্পর্টেন্ট, এইচডিআই ডেটা রয়েছে এখানে। তো এইচডিআই ডেটাটা তোমরা দেখবে, ডেটাটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, তার ইন্ডিকেটার কী কী রয়েছে। তারপর দেখব জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স কী হয়। তারপর দেখব যে পারফরমেন্স অফ ভেরিয়াস কান্ট্রি, বিভিন্ন কান্ট্রিতে কীভাবে পারফর্ম করছে সেটা দেখব। ইন্ডিয়াতে কীভাবে পারফরমেন্স হচ্ছে সেটা দেখব। জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে কী কী ইন্ডিকেটার রয়েছে সেগুলো দেখব। ঠিক আছে, তারপর আজকে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে বলো একবার অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছ কিনা সব কিছু, ইয়েস অর নো? চলো তো শুরু করা যাক। হোয়াট ইজ সোশ্যাল ওয়েলবিং? সোশ্যাল ওয়েলবিং দ্বারা কাকে বলে, সোশ্যাল ওয়েলবিং জিনিসটা কি সেটা আমরা দেখব। সোশ্যাল ওয়েলবিং মানে হচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো, ওয়েলবিং কথাটার অর্থ হলো যেখানে ভালো মানুষের যখন কোনো ভালো মানে কল্যাণমূলক কোনো কাজ যখন করা হয় তাকে বলে ওয়েলবিং। আর সোশ্যাল ওয়েলবিং মানে সোসাইটি বা সমাজের যখন কোনো কল্যাণমূলক কাজ হয়ে থাকে তাকে বলে সোশ্যাল ওয়েলবিং। ঠিক আছে, তো সোশ্যাল ওয়েলবিং ইজ অ্যান এন্ড স্টেট হুইচ বেসিক হিউম্যান নিডস আর meet and people are able to coexist peacefully in communities with opportunities for advancement. ঠিক আছে, তাহলে সোশ্যাল ওয়েলবিং কি বলছে? সোশ্যাল ওয়েলবিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে কি হয়, মানুষের নিড যেটা রয়েছে, তাহলে সোশ্যাল ওয়েলবিং ইজ অ্যান এন্ড স্টেট ইন হুইচ বেসিক হিউম্যান নিডস, মানে মানুষের যে বেসিক নিডগুলো, মানুষের বেসিক নিড কোনগুলো হয়? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে বেসিক নিডগুলো, এইগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু মানুষের সোশ্যাল নিড দেখা হয়। মানে সোশ্যাল নিড বলতে এই নয় যে কোনো মানুষ কত, তার কাছে কত ব্যাংক ব্যালেন্স রয়েছে, তার কাছে কত সম্পত্তি রয়েছে, এইগুলোকে সোশ্যাল ওয়েলবিংয়ের ক্ষেত্রে ধরা হয় না। এখানে কী ধরা হয়? মানুষের বেসিক হিউম্যান নিড যেগুলো রয়েছে, কেউ যদি তার নিজস্ব বেসিক নিডগুলো সেগুলো যদি মানে ঠিকঠাক পরিপূরণ করতে পারে এবং সে যদি পিসফুলি একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে, মানে একটা ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে, তখন তাকে সোশ্যাল ওয়েলবিংয়ের মধ্যে আমরা আনতে পারি। ঠিক আছে, তো সোশ্যাল ওয়েলবিংয়ের মধ্যে বেসিক নিড সার্ভিসের মধ্যে কোন কোনগুলো আসে? একটা হচ্ছে ওয়াটার হতে পারে, ফুড হতে পারে, শেল্টার, হেলথ সার্ভিস, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এইগুলোই হচ্ছে মানুষের বেসিক ক্রাইটেরিয়া একটা ভালো থাকার জন্য বা সুস্থ জীবনযাপন চালানোর জন্য। দ্য প্রভিশন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনও কিন্তু আমাদের সোশ্যাল ওয়েলবিংয়ের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা, এগুলো হচ্ছে আমাদের বেসিক নিড। যার এই বেসিক নিডগুলো ঠিকঠাকভাবে পরিপূরণ হয়, সে অ্যাজ এ ভালো, মানে একদম ভালো লাইফ সে কী করে, ভালো লাইফ সে লিড করতে পারে এবং পিসফুল লাইফ সে লিড করে। ঠিক আছে, তো নেক্সট এবার আমরা যেটা দেখব যে সোশ্যাল ওয়েলবিং ইজ ওয়েন উই হ্যাভ গুড রিলেশনশিপ, সোশ্যাল স্টেবিলিটি অ্যান্ড পিস। ঠিক আছে, সোশ্যাল ওয়েলবিং তখন হয় যখন একটা গুড রিলেশনশিপ তৈরি হয়, সোশ্যাল স্টেবিলিটি তৈরি হয়, পিস তৈরি হয়। পিস মানে হচ্ছে একটা খুব মানসিক শান্তিপূর্ণ একটা কন্ডিশন বা অবস্থা, তাকে সোশ্যাল ওয়েলবিং বলা হয়। সোশ্যাল ওয়েলবিং হচ্ছে যেখানে একটা গুড রিলেশনশিপ তৈরি করা হয়, সোশ্যাল স্টেবিলিটিটাকে এবং পিস ব্যাপারটাকে মেনটেন করা হয়। ঠিক আছে, মানে যখন সবাই দেখবে খুব, মানে তার বেসিক নিডগুলো যার যখন পরিপূরণ হবে, সে সমাজে কিন্তু খুব একটা স্টেবল কন্ডিশনে থাকবে, তার মানসিক একটা শান্তি থাকবে, সে খুব একটা গুড রিলেশনশিপ, পাড়ার প্রতিবেশীদের সাথে একটা গুড রিলেশনশিপ তৈরি করবে, সব দিকটাই সমানভাবে মেনটেন হবে। এটাই হচ্ছে সোশ্যাল ওয়েলবিংয়ের প্রধান অন্যতম লক্ষ্য। সো ইট ইজ টেল আস দ্যাট পিপল পারসিভ দেয়ার লিভস অ্যান্ড গোয়িং ওয়েল, মানে মানুষ কীভাবে তার জীবনযাত্রা চালাচ্ছে এবং কীভাবে তার জীবন চলছে, এই ব্যাপারগুলোই সোশ্যাল ওয়েলবিংয়ে মেনলি ফোকাস করা হয়।
ওয়েলবিং জেনারেলি ইনক্লুডস গ্লোবাল জাজমেন্ট অফ লাইফ স্যাটিসফ্যাকশন ফিলিংস রেঞ্জিং ফ্রম ডিপ্রেশন টু জয়। মানে সোশ্যাল ওয়েলবিংয়ে মেনলি কোন জায়গাগুলোকে ফোকাস করা হয়, মানুষ কতটা আনন্দে রয়েছে বা সে কতটা ডিপ্রেসড, সেই ব্যাপারগুলোকে সোশ্যাল ওয়েলবিংয়ে ফোকাস করা হয়। সোশ্যাল ওয়েলবিংয়ে মেনলি যে ধরনের কোশ্চেন আমরা করতে পারি, ফিজিক্যাল ওয়েলবিং। ফিজিক্যাল ওয়েলবিং বলতে সে মানুষের শারীরিক সুস্থতা কতটা রয়েছে, কারণ শারীরিক সুস্থতা একটা খুব গুরুত্বপূর্ণ মানুষের শান্তিপূর্ণভাবে থাকার জন্য। কেউ যদি শারীরিকভাবে সুস্থ না হয় সে কিন্তু তার পিসফুল লাইফ কিন্তু লিড করতে পারবে না। দ্য ফিজিক্যাল ওয়েলবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাচিভ দ্য সোশ্যাল ওয়েলবিং, রাইট। নেক্সট যেটা বলছি ইকোনমিক ওয়েলবিং, তো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেউ যদি ইকোনমিক দিক থেকে স্টেবল না হয় তার কিন্তু বাকি কিছুই হবে না। তুমি দেখবে সব থেকে বড় ইন্ডিকেটর কিন্তু ইকোনমিক ওয়েলবিং, কারণ কোনো মানুষের যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি তার কাছে যদি না থাকে, যেটা তার একটা সুস্থ সাবল জীবনযাপন চালানোর জন্য দরকার, সেটা যদি না থাকে তাহলে কি হবে, তার কিন্তু সোশ্যাল ওয়েলবিং কখনোই সম্ভব নয়। সে ফিজিক্যালও ফিট থাকতে পারবে না, কারণ ফিজিক্যাল ফিট থাকতে গেলেও তার যে বিষয়গুলো খাওয়া দরকার, খাওয়া দাওয়া, তার নিউট্রিশন হ্যাবিট, তার ফুড হ্যাবিট, তার হেলথ, এই সব কিছু কিন্তু মেনটেন হবে না যদি না সে ইকোনমিক্যালি স্টেবল হয়। আর এই ফিজিক্যাল আর ইকোনমিকের ওপর ভিত্তি করে হয় সোশ্যাল ওয়েলবিং। সমাজে সে দেখবে কেউ যদি ইকোনমিক্যালি খুব স্টেবল হয়, সে ফিজিক্যাল দিক থেকে খুব স্টেবল হয়, তাহলে তার দেখবে সমাজেও সবার সাথে খুব ভালো সম্পর্ক, সে একজন হেলদি মানুষ হবে, খুব তার জীবনযাপন লাইফস্টাইল দেখেও খুব ভালো লাগবে। কিন্তু কেউ যদি ইকোনমিক দিক থেকে খুব একটা স্টেবল না হয়, ফিজিক্যালি স্টেবল না হয়, খিটখিটে হবে, তার মন মেজাজ ভালো থাকবে না, বিগড়ে যাবে, তখন তার সোশ্যাল ওয়েলবিংও কিন্তু ভালো হবে না। ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি, সে সব কী ধরনের ডেভেলপমেন্টাল কাজ করছে, তার ডেভেলপমেন্ট কতটা ঘটছে, তার ইমোশনাল ওয়েলবিং, ইমোশনকেও কিন্তু আমরা গুরুত্ব দিই সোশ্যাল ওয়েলবিংয়ের মধ্যে। কারণ কেউ ধরো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারো অবস্থা খুব ভালো নয়, বারবার পরীক্ষা দিচ্ছে, হয়তো সিলেক্ট হচ্ছে না, বা কোনো জায়গায় চাকরির চেষ্টা করছে, বারবার হচ্ছে না, কোনো কারণে সে ফেলিওর হচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে, তো তখন তার ইমোশনাল ওয়েলবিং কী হচ্ছে, পুয়ার হয়ে যাবে। তো এইগুলোকেও কিন্তু আমরা অ্যাজ এ প্যারামিটার হিসেবে দেখতে পাই। সাইকোলজিক্যাল ওয়েলবিং, ইমোশনালের সাথে সাইকোলজিক্যাল কানেক্টেড। সাইকোলজিক্যাল মানে দেখবে যখন কোনো মানুষ নিজে কোনো কিছুতে সাফল্য না পায়, তখন কি হয়, তার মধ্যে একটা না পেতে 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 তার সাইকোলজিক্যালি এমন একটা ব্যাপার চলে আসে, তার মধ্যে নেগেটিভিটি কাজ করতে শুরু করে, এবং তার আশেপাশে যারা থাকে তাদের মধ্যে সেই নেগেটিভিটিগুলো স্প্রেড হয়ে যায়, সে না চাইতেও স্প্রেড হয়ে যায়, কারণ সে নেগেটিভিটি দিয়ে ভরে গেছে। তো এরকম একটা কন্ডিশনে কোনো মানুষের সংস্পর্শে তুমি যদি যাও, তাহলে তোমার মধ্যে নেগেটিভিটিটা চলে আসবে, এবং ওয়েলবিং আস্তে আস্তে তোমারও কী হবে, টুয়ার্ডস নেগেটিভের দিকে যেতে শুরু করবে। তখন তোমার কী হবে, লাইফের যে স্যাটিসফ্যাকশন সেটার পরিমাণ কমে যাবে। অনেক মানুষ দেখবে হয়তো কোনো কিছু জীবনে চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, বিফল হচ্ছে, কিন্তু বারবার শিখছে, বারবার চেষ্টা করছে। এরকম অনেক মানুষ আছে যারা তখনও পজিটিভিটিকে মেনটেন করে, পজিটিভিটির মধ্যে দিয়েই যায়, তাদের মধ্যে নেগেটিভিটি আসে না, তারা কিন্তু লাইফে সেই অবস্থায় স্যাটিসফাইড। তারা আজকে কি করছি সেটা নিয়ে ভাবে, কাল কি হবে, পরশু কি হবে, ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে ভাবে না, আজকের দিনটাকে তারা ফোকাস করে, তাহলে লাইফে স্যাটিসফাইড। কিন্তু এমনও কিছু মানুষ আছে আজকে কি করছে তার দেখার দরকার নেই, ভবিষ্যৎ কি হবে, সে ভবিষ্যৎ ফিউচার অবসেসড মানুষজন, যারা ফিউচারে কি হবে সেটা নিয়ে তারা খুব চিন্তা ভাবনা করে, রাদার প্রেজেন্টকে তারা ভুলে যায়। তো এই ধরনের মানুষের লাইফে কখনো স্যাটিসফ্যাকশন থাকে না। লাইফ স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি যে কাজটা করছি, এই যে আমি এখন পড়াচ্ছি, এই পড়ানোটা আমি ভালোবাসি পড়াতে, এবং এই পড়িয়েই যখন আমি স্যাটিসফাইড হচ্ছি, তখন আমার লাইফের মধ্যে স্যাটিসফ্যাকশন চলে আসছে। নেক্সট হচ্ছে ডোমেন স্পেসিফিক স্যাটিসফ্যাকশন। ডোমেন স্পেসিফিক স্যাটিসফ্যাকশন মানে সবাই তো সব দিকে স্যাটিসফাইড হয় না, যে কাজটা স্পেসিফিক, কেউ ধরো টিচিং করে স্যাটিসফাইড হয়, ডাক্তার অপারেশন করে স্যাটিসফাইড হয়, যে ধরো একজন লয়ার সে কেস লড়ে স্যাটিসফাইড হয়। তো যে সেক্টরে যে কাজ করে স্যাটিসফাইড হয় তাকে সেই রেসপেক্টে তাকে স্যাটিসফ্যাকশনের কথা বলা হয়। এঙ্গেজিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। এঙ্গেজিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়ার্ক মানে বিভিন্ন মানুষ কে কোন নিয়োগত রয়েছে বা কে কোন কাজের সাথে যুক্ত রয়েছে, সেই ব্যাপারগুলোকেও, এবং সেই যে কাজটা করছে তার মধ্যে সে কতটা স্যাটিসফাইড হচ্ছে, সেইগুলোকে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। তো সোশ্যাল ওয়েলবিং ইজ সাবজেক্টিভ অ্যানালিসিস অফ স্পেশাল কোয়ালিটি অফ লাইফ। তাহলে সোশ্যাল ওয়েলবিংয়ে এক কথা কী করা হয়, মানুষের কোয়ালিটি অফ লাইফকে জাজ করা হয়, যে মানুষ যে ধরো তুমি রয়েছে এবং তার আশেপাশে তোমার যে প্রতিবেশী রয়েছে, একটা পাড়ার মধ্যে তুমি যদি ওয়েলবিং স্টাডি করো, দেখো যে কোন মানুষের কোয়ালিটি অফ লাইফ কীরকম, কোন মানুষটা কীরকম রয়েছে, তার জীবনযাত্রার ধরন কীরকম রয়েছে, সে কীভাবে রয়েছে, তার কোনো মানুষ তুমি তোমার পাড়ার মধ্যে দেখবে বিভিন্ন ভ্যারাইটি টাইপ অফ সোশ্যাল মানে তুমি দেখতে পাবে, ওয়েলবিং বা কোয়ালিটি অফ লাইফ দেখতে পাবে। কোনো মানুষ হয়তো বিশাল একটা হাই স্ট্যান্ডার্ড লাইফ লিড করছে, আবার কেউ দেখবে খুব পুয়ার লাইফ লিড করছে, কেউ মিডিল টাইপের লাইফ লিড করছে। তাহলে তার কোয়ালিটি অফ লাইফের ওপর বা মানে ডেইলি তার যে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের ওপর ভিত্তি করে তার কোয়ালিটি অফ লাইফটাকে আমরা জাজ করতে পারি। এখানে কি বলছে, হাই লিভিং স্ট্যান্ডার্ড, এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, মানে সোশ্যাল ওয়েলবিংয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে মানুষের জীবনযাত্রার ধরন, তার এডুকেশন, শিক্ষা দীক্ষা, সোশ্যাল সিকিউরিটি মানে তুমি দেখবে এই যে আমাদের যে অনেক সময় বিমা পলিসি হয় না, যেমন বিভিন্ন ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স দেখবে অনেকে ইন্স্যুরেন্স ব্যাপারটাকে কিন্তু যত দেখবে গেটেড কমিউনিটি হবে, যার স্ট্যান্ডার্ড অফ লিভিং বেশি, তার কিন্তু ইন্স্যুরেন্সের পরিমাণও বেশি। আর যে মানুষ ধরো খেতেই পায় না ঠিক করে, তার কিন্তু কোনো ইন্স্যুরেন্স নেই। তো ন্যাচারালি ইন্স্যুরেন্স ব্যাপারটা তখনই হয় যখন মানুষ তার খাওয়া দাওয়ার পর এক্সেস কিছু মানি থেকে যায়। ইন্স্যুরেন্স বলো, তার সাথে সাথে আরেকটা জিনিস হয় ট্রাভেল। এই যে মানুষের ট্যুরিজম ট্রাভেল, প্রতি বছর কোনো কোনো মানুষ দেখবে প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। আবার অনেকে হয়তো বছরে দুবার যায়, কেউ হয়তো বছরে একবার যায়, অনেকে হয়তো 5-6 বছরও কোথাও যায়নি বা 10 বছরও কোথাও যায়নি। তাহলে এটা কেন হয়? এটার পরিবর্তনটা হচ্ছে এই যে ইন্স্যুরেন্স বলো বা ট্যুরিজম বলো, ট্রাভেল বলো, এইগুলো তোমার নিজের যে বেসিক নিডগুলো সেইগুলো ফুলফিল করার পর যে এক্সেস মানি থাকবে সেটা দিয়ে মানুষ এগুলো করে। কিন্তু তার নিজের খাওয়া দাওয়ারই যদি যে টাকা পয়সা সেটাই যদি সঠিক সাফিসিয়েন্ট না থাকে, সেখানে এক্সেসই নাই, তাহলে সেই ইন্স্যুরেন্স বা ট্যুরিজম এগুলো করবে কি করে? এইভাবে হবে না। তখন তার লিভিং কন্ডিশন কি হবে? আস্তে আস্তে পুয়ার হতে থাকবে। ঠিক আছে, এরকম যদি কোনো মানুষের যদি ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো না হয়, তাহলে কি হবে? তার লিভিং কন্ডিশন আস্তে আস্তে পুয়ার হবে। তাই সেই জায়গাটা থাকবে, সেই জায়গাটা খুব একটা বেশি মানে কি বলবো, সেই জায়গাটা খুব একটা বেশি সাফিসিয়েন্ট এনাফ ভালো হেলদি জায়গা হবে না। তারা যে খাবার দাবার খাবে, তারা যে জলটা ব্যবহার করবে, সেটাও ভালো হবে না। এনভায়রনমেন্টাল প্রোটেকশন একটা খুব গুরুত্বপূর্ণ। এই সবই কিন্তু ইকোনমিকের উপর ডিপেন্ডেন্ট। কোনো মানুষ যে যত বেশি দেখবে, যত বেশি আর্ন করবে, টাকা পয়সা ভালো পাবে, সে একটা হেলদি কন্ডিশনে থাকবে, স্ট্যান্ডার্ড লিভিং ভালো হবে, তার ছেলে মেয়ে ভালো শিক্ষা পাবে, এনভায়রনমেন্টাল কন্ডিশন খুব ভালো হবে। ঠিক আছে, আর যে ধরো এইসবগুলো কিছু পাবে না, তার কিন্তু মানে তার ছেলে মেয়ে ভালো শিক্ষাও পাবে না, এডুকেশন পাবে না, ওই সরকারি স্কুলে গিয়ে লাস্ট বেঞ্চে গিয়ে বসে থাকবে, তারপর কোনোভাবে মাধ্যমিক উচ্চ পাস করে কোনো একটা কাজে লেগে যাবে। আর যার ধরো বাবা মার পয়সা থাকবে, ভালো স্কুলে দেবে, সেখানে তার ছেলে মেয়েটা খুব ভালো জীবনযাপন পাবে। সবটাই ডিপেন্ডস অপন ইওর ইকোনমিক কন্ডিশন। ঠিক আছে, অপরচুনিটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অপরচুনিটির ওপর ডিপেন্ড করে টু এক্সপ্রেস দেয়ার ইমোশনস, সেন্টিমেন্টস অ্যান্ড কালচারাল ট্রেটস। মানে অনেক মানুষের কিন্তু অপরচুনিটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তুমি ধরো তোমার মনের মধ্যে যে ব্যাপারটা রয়েছে, ধরো অনেক ক্ষেত্রে এরকম হয় যে তুমি যেটা দেখছো বা শুনছো বা ভাবছো, তোমার মনের মধ্যে যে ইমোশনসটা, ফিলিংসটা রয়েছে, সেটাকে এক্সপ্রেস করার জায়গা তুমি যদি না পাও, তাহলেও কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন আসবে না। তখনও তোমার কী হবে? মনের মধ্যে একটা সবসময় কী হবে? মনের মধ্যে একটা চিন্তা বা তোমার ডিপ্রেশন কাজ করবে। অনেকে দেখবে এমন কোনো মানুষকে যদি পায়, সে তার মনের ইচ্ছা বা ইমোশনস এগুলো যদি এক্সপ্রেস করতে পারে, সে ফ্রিলি কথা বলতে পারে বা ফ্রিলি কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো মেনলি যেগুলো ইন্ডিকেটার আমরা যদি পরীক্ষায় দেয় যে সোশ্যাল ওয়েলবিংয়ের ইন্ডিকেটার কি, এত কিছু পরে যদি আমরা সামারাইজ করি, প্রথম হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি মানে যে মানুষ যত দিন বেশি দিন পর্যন্ত বাঁচবে, তাদের সোশ্যাল ওয়েলবিং তত ভালো হয়। কারণ বেশি দিন বাঁচবে তখনই যখন তার নিউট্রিশনাল স্ট্যাটাস খুব ভালো থাকবে, ফিজিক্যাল কন্ডিশন খুব ভালো হবে, হেলথ ভালো থাকবে, তখনই সে বেশি দিন পর্যন্ত বাঁচবে। তাই তো এডুকেশন মানে তোমার হেলথ কন্ডিশন খুব ভালো থাকবে সেগুলো। এই জন্য দেখবে ডেভেলপ কান্ট্রিতে লাইফ এক্সপেক্টেন্সি ম্যাক্সিমাম ধরো 90-এর কাছাকাছি। জাপানে তো লাইফ এক্সপেক্টেন্সি 90, আমরা এখন টার্গেট করছি আমাদের লাইফ এক্সপেক্টেন্সিকে 70-এ নিয়ে যাওয়া। ঠিক আছে, এখনও 70 অ্যাচিভ করেনি, আমরা চেষ্টা করছি 70-তে অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সিকে নিয়ে যাবো। কারণ যত লাইফ এক্সপেক্টেন্সি হবে, তত মানুষের কি হবে? তত মানুষের হেলথ কন্ডিশন ভালো হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পজিটিভ সেক্স রেশিও। সেক্স রেশিও পজিটিভ হতে হবে। পজিটিভ সেক্স রেশিও মানে ফিমেল পপুলেশন বাই মেল পপুলেশন ইন্টু 1000, ফিমেল পপুলেশন বাই মেল পপুলেশন ইন্টু 1000, মানে প্রতি 1000 মেলের মধ্যে ফিমেলের সংখ্যাকে বাড়াতে হবে, তাহলেই পজিটিভ সেক্স রেশিও হবে। সেক্স রেশিও মানে কতজন মহিলাদের সংখ্যাকে বোঝায়। যত মহিলাদের সংখ্যাকে আমাদের যেখানে যেমন কম, সেটাকে আস্তে আস্তে কী করতে হবে? বাড়ানোর দিকে চেষ্টা করতে হবে। ডিপেন্ডেন্সি রেশিওকে কমাতে হবে, লো ডিপেন্ডেন্সি রেশিও। তোমরা নিশ্চয়ই জানো এক্স পিরামিড তোমাদের যখন আমি পড়িয়েছি, এক্স পিরামিডের দুটো অংশ থাকে, একটা নিচের অংশে আর একটা হচ্ছে ওপরের অংশ। ঠিক আছে, একটা থাকে নিচের অংশে আর একটা থাকে ওপরের অংশে। ওপরের অংশে তাহলে কত থাকে? গ্রেটার দ্যান 65 এজের লোকজন থাকে, আর লোয়ার অংশে কত থাকে? লেস দ্যান 15, 15 বছরের কম লোকজন থাকে। ঠিক আছে, তো দেখবে এই যে গ্রেটার দ্যান 65 যারা, তারাও কিন্তু বার্ডেন পপুলেশন। ঠিক আছে, যা ডিপেন্ডেন্ট পপুলেশন, লেস দ্যান 15 তারাও ডিপেন্ডেন্ট পপুলেশন। কারণ এই দুটো শ্রেণীর লোকরাই কী করে? কোনো আর্নিং করে না। এটাকে বলে এল্ডার ডিপেন্ডেন্ট, আর এটা বলে ইয়াং ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওল্ড ডিপেন্ডেন্ট, ইয়াং ডিপেন্ডেন্ট। তো এই ডিপেন্ডেন্সি রেশিও পরিমাণ কমাতে হবে। ডিপেন্ডেন্সি রেশিও পরিমাণ কমাতে গেলে কী হতে হবে? অবশ্যই জন্মের হার বা ফার্টিলিটি রেটকে কমাতে হবে। এই যে এত বেশি পরিমাণে যে শিশু জন্মের হার, তাকে কমাতে হবে, তবে ডিপেন্ডেন্সি রেশিওর পরিমাণ কমবে। নেক্সট হচ্ছে হাই ডিগ্রি অফ এমপ্লয়মেন্ট, প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট। এটাও একটা খুব ডিপেন্ডেন্সি রেশিও কমানোর গুরুত্বপূর্ণ কাজ। যত বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট হবে, মানে মানে আমাদের ধরো প্রোডাক্টিভ পপুলেশন যত থাকবে, মানে কর্মক্ষম লোকের সংখ্যা, তত যদি এমপ্লয়মেন্ট না থাকে, তাহলেও ডিপেন্ডেন্সি রেশিও বাড়বে।
তাহলে ডিপেন্ডেন্সি রেশিওকে বাড়ানোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এমপ্লয়মেন্ট। এসএক্স রেশিওতে আমরা শুধুমাত্র কাকে গুরুত্ব দিই? নিচের অংশ আর উপরের অংশটাকে ডিপেন্ডেন্সি বলি। মাঝখানে যারা প্রোডাক্টিভ পপুলেশন রয়েছে তাদেরকে আমরা ডিপেন্ডেন্সির মধ্যে ধরি না অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের যদি এমপ্লয়মেন্ট, কারণ আমরা মনে করি তারা কাজ করতে সক্ষম তাই তারা ডিপেন্ডেন্ট নয়, কিন্তু কাজ করতে সক্ষম হলে কি করবে হবে? যদি কাজের অপরচুনিটি যদি না থাকে, ঠিক আছে, অ্যাভেলেবিলিটি অফ এমপ্লয়মেন্ট যদি না থাকে, তাহলে এরাও কিন্তু অ্যাজ এ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে, তখন দেশের অবস্থা খুবই খারাপ কন্ডিশনে যাবে। তাই এই যে মাঝখানে পপুলেশন যারা মানে যারা প্রোডাক্টিভ পপুলেশন, তাদের জন্য যথাযথ এমপ্লয়মেন্টের ব্যবস্থা কিন্তু করতে হবে। নেক্সট হচ্ছে সোশ্যাল ওয়েলবিংকে আমরা কীভাবে এনশিওর করতে পারি? ডেমোক্রেটিক পলিটি, সেকুলার স্টেট, কনফর্মেন্ট, ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ন্যাচারাল রাইট, ঠিক আছে। তাহলে ডেমোক্রেটিক পোলাইটলি কি বলছে? যে আমাদের ডেমোক্রেটিক দেশ, তোমরা জানো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে সবার সব কিছু করার বা বলার একটা অধিকার, সাংবিধানিক অধিকার আছে, সবাই ফ্রিডম। সেকুলার স্টেট মানে করতে হবে যে ওই ধর্ম জাতি মানে এইসবের কাউকে বেশি গুরুত্ব দিলে চলবে না, সবাইকে সমান একটা ইনইকুয়ালিটি না করলে চলবে না, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। আর মানুষের যে ফান্ডামেন্টাল রাইট বা মানে মৌলিক অধিকার, সেগুলোকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, তবেই সোশ্যাল ওয়েলবিং একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাবে। আচ্ছা, সোশ্যাল ওয়েলবিংকে মেজার করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর রয়েছে এইচডিআই, যাকে বলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই। তো এইচডিআই কি বলছে? এইচডিআই প্রথম তৈরি হয়েছিল কোন সময়? 1990-এ, 1990-তে। কে তৈরি করেছিলেন? পাকিস্তানের ইকোনমিক্স ছিল মেহবুবুল হক। এর সাথে আরেকজনে ছিলেন অমর্ত্য সেন, ইন্ডিয়ান ইকোনমিক্স অমর্ত্য সেন, কিন্তু তার কন্ট্রিবিউশনটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ম্যাক্সিমাম নাম যার আসে সেটা হচ্ছে মেহবুবুল হক, ঠিক আছে। তিনি কি বলছেন? ন্যাশনাল ডেভেলপমেন্ট শুড বি মেজার্ড নট অনলি বাই ইনকাম পার ক্যাপিটা বাট অলসো বাই হেলথ, এডুকেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। তিনি বলেছিলেন যে শুধুমাত্র আগে কি করা হতো, যে কোনো দেশের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে, সেই দেশ কতটা উন্নত কি অনুন্নত, সেটা শুধুমাত্র ইনকামের ওপর বেস করেই গুরুত্ব দেওয়া হতো। কিন্তু তিনি বলছেন শুধু ইনকামকে দেখলে হবে না, হেলথ এবং এডুকেশন এইটাও কিন্তু আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে দেশের কতটা উন্নতি হচ্ছে কি হচ্ছে না। তার বেসিসে এইচডিআইকে তিনি কি করেছেন? এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তিনি 3টে প্যারামিটার ইউজ করেছেন। একটা কি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা খুব দেয়, যে এইচডিআই প্যারামিটারগুলো কি কি? একটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, একটা হচ্ছে লাইফ এক্সপেন্ডেন্সি, একটা হচ্ছে লিটারেসি। পার ক্যাপিটা ইনকাম মানে তোমরা নিশ্চয়ই জানো মাথা পিছু আয়। যদি একটা পরিবারে আমি ধরলাম, যদি একটা পরিবারে যদি 100 টাকা রোজগার হয়, আমি বললাম একটা পরিবারের যদি টোটাল রোজগার হচ্ছে 100 জন, টোটাল হচ্ছে ধরো ফ্যামিলিতে মেম্বার সংখ্যা হচ্ছে 2 জন, ঠিক আছে, ধরো 2 জন হচ্ছে টোটাল মেম্বার, তাহলে 100 ডিভাইডেড বাই 2 করলে 50-50, মানে এক একজনের রোজগার কত হচ্ছে? 50-50, ঠিক আছে। এটাকে বলে পার ক্যাপিটা ইনকাম। তাহলে পার ক্যাপিটা ইনকাম এইভাবে করে যে মাথা পিছু ইনকামকে দেখা হয়, ঠিক আছে। আর লাইফ এক্সপেক্টেন্সি মানে একটা মানুষ কত দিন পর্যন্ত বাঁচছে, তার গড় আয়ুকাল কত, ঠিক আছে। তাহলে কি বলছে? তার গড় আয়ুকাল কত, যে সেই মানুষটা কত দিন পর্যন্ত বাঁচছে। যদি তার বেশি দিন পর্যন্ত বাঁচে, তার মানে তার ওয়েলবিং ভালো হবে, আমি আগেই বললাম। লাইফ এক্সপেক্টেন্সি বলে। আর লিটারেসি রেট হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। শিক্ষা ব্যবস্থায় যত বেশি পরিমাণে ইমপ্রুভমেন্ট হবে, তত মানুষ তত বেশি শিক্ষিত হবে। আর শিক্ষিত হলেই দেখবে, শিক্ষিত যদি হয়, লিটারেসি যদি ভালো হয়, তাহলে দেখবে মানুষের অনেক কিছু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা তৈরি হবে। তাহলে ফার্টিলিটি রেট কমে যাবে, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে যাবে, লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে, হেলথ কন্ডিশন ভালো হবে, সব কিছু কিন্তু ভালো হবে। ইকোনমির থেকেও আমার মনে হয় লিটারেসি রেটটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত দেশের উন্নতির জন্য, কারণ লিটারেসির ওপর ডিপেন্ড করেই কিন্তু ইনকাম ডিপেন্ড করবে। কোনো মানুষ যদি ভালো সুশিক্ষিত হয়, তাহলে সে ভালো ইনকাম করবে এবং বাকি সব কিছু তার ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট যেটা আমরা বলি যে ইন 2010 their indicator were launched minority poverty, inequality and gender empowerment across multiple human development dimensions. আচ্ছা, তো এবার আমরা দেখি 2014-তে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়ান ইন্ট্রোডিউসড, ঠিক আছে। জিডিআই ইন্ট্রোডিউস করা হয় কবে? জিডিআই, একটা এইচডিআই হয়, একটা হচ্ছে জিডিআই হয়, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কবে লঞ্চ করা হয়? 2014-তে, 2014, ঠিক আছে। জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স কবে আসে? 2014-তে আসে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে। তো এবার এখানে তোমাকে দেখো, এখানে একটা ডেটা তোমাকে দেখাই যে এইচডি এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টেটের কন্ডিশন এটা দেই, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। যেমন কেরালার ক্ষেত্রে যদি তুমি দেখো, কেরালার ক্ষেত্রে 1995 সালে এইচডিএ ছিল কত? 0.562, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা এটা মনে রাখবে, এইচডি এর ভ্যালু কিন্তু 0 থেকে 100-র মধ্যে আসে, ভ্যারি করে 0 থেকে 100, ঠিক আছে। তো 0 থেকে 100-র মধ্যে কিন্তু এইচডি এর ভ্যালু ভ্যারি করে, ঠিক আছে।
এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে তাহলে কেরালার কত হচ্ছে 0.562 1995, 2000 0.610, 2005 0.694, 2010 হচ্ছে 0.732, 2015 হচ্ছে 0.770, 2021 হচ্ছে 0.784। তাহলে 1915 থেকে 2018-তে ইনক্রিজ করছে কত 0.222। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে এইচডিআই ইনক্রিজ করছে কেরালাতে। চণ্ডীগড় তাহলে কি বলছে, চণ্ডীগড় হচ্ছে ইউনিয়ন টেরিটরির মধ্যে প্রথম স্থান যেখানে কন্ডিশন ভালো, সেখানেও আস্তে আস্তে দেখো 0.067, 0.642 এরকম আস্তে আস্তে ইনক্রিজ করছে। তাহলে যদি স্টেটের দিক থেকে দেখো প্রথম স্থানে রয়েছে কেরালা, তারপর রয়েছে গোয়া, তারপর রয়েছে দিল্লি, সরি এটা স্টেট বলছি, কেরালা গোয়া, তারপর আসবে যেটা প্রথমে আসবে কেরালা গোয়া, তারপর আসবে পাঞ্জাব, তারপর আসবে হিমাচল প্রদেশ, তারপর আসবে সিকিম, তারপর আসবে তামিলনাড়ু। ঠিক আছে, এটা আমি পরপর সাজিয়ে দিয়েছি। তারপর হচ্ছে হরিয়ানা, তারপর আসবে মিজোরাম, তারপর আসবে মহারাষ্ট্র, তারপর আসবে মণিপুর। এটা হচ্ছে ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোটতে সাজালাম এইচডিআই র্যাঙ্ক। আর যদি ইউনিয়ন টেরিটরির দিক থেকে সাজাই তাহলে প্রথম হচ্ছে চণ্ডীগড়, তারপর লাক্ষাদ্বীপ, তারপর দিল্লি, তারপর আন্দামান নিকোবর, তারপর পন্ডিচেরি। ঠিক আছে, তারপর যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে দমন অ্যান্ড দিউ। ঠিক আছে, এই হচ্ছে পরপর র্যাঙ্ক আমরা সাজালাম। এই ডেটাটা তোমরা জাস্ট একটু দেখে নিও, মেইনলি তোমরা ডিসেন্ডিং অর্ডারে মনে রাখবে যে কে কার পরে র্যাঙ্ক করছে, সেই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স। তাহলে এইচডিআই আমরা পড়লাম, এইচডিআই কে তৈরি করেছে আমরা দেখলাম, তার প্যারামিটার কী কী রয়েছে এইচডিআইতে দেখলাম, লাইফ এক্সপেক্টেন্সি, লিটারেসি, পার ক্যাপিটা ইনকাম। এইচডিআই দিক থেকে ডেটা দেখে নিলাম যে কোন স্টেটের এইচডিআই কন্ডিশন ভালো আর কোন স্টেটের একটু খারাপ। আর জিডিআই ইউনিয়ন টেরিটরির দিক থেকে কোন স্টেট ভালো কন্ডিশন রয়েছে, যেমন ভালো কন্ডিশনে রয়েছে ইউনিয়ন টেরিটরিতে চণ্ডীগড়, তারপর রয়েছে কি লাক্ষাদ্বীপ, তারপর দিল্লি, তারপর আন্দামান নিকোবর, তারপর রয়েছে পন্ডিচেরি, তারপর লাস্ট রয়েছে দমন-দিউ। দমন-দিউর এইচডিআই কিন্তু সব থেকে কম। ঠিক আছে, অন্যান্য এইচডিআই তুলনা মানে আর যদি টোটাল দেখতে চাও তাহলে কিন্তু দমন-দিউ তুলনামূলকভাবে ভালো কন্ডিশনে রয়েছে, কারণ সব থেকে খারাপ কন্ডিশন তাহলে মণিপুর। ঠিক আছে, যদি স্টেট আর ইউনিয়ন টেরিটরি মিলিয়ে দেয়। ঠিক আছে, তো নেক্সট এবার আমরা দেখি যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট তাহলে কাকে বলছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক ফর ইউনাইটেড নেশন রিলিজ দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অন মার্চ 20। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কবে দিয়েছে, মার্চ 20-তে। ঠিক আছে, যেটা ডিজাইন অ্যাজ দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে অ্যাজ দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 2012। তো এটা কত সালে হ্যাপিনেস ইন্ডেক্স এসেছে, 2012 সালে। এখানে 6টা কি ভ্যারিয়েবল দেওয়া হয়েছে। কি 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 ভ্যারিয়েবল, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে ফ্রিডম টু মেক লাইফ চয়েস, একটা হচ্ছে ট্রাস্ট, একটা হেলদি লাইফ এক্সপেক্টেন্সি, একটা হচ্ছে সোশ্যাল সাপোর্ট, জেনারিওসিটি মানে হচ্ছে খুব মানে যেখানে বলে মানুষের হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটাকে বলে তাকে বলে জেনারিওসিটি। ঠিক আছে, তো এই কটা হচ্ছে 6টা প্যারামিটার তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে হ্যাপিনেস ইন্ডেক্সের ক্ষেত্রে কী কী প্যারামিটার রয়েছে। একটা ইনকাম হতে পারে, একটা ফ্রিডম টু মেক লাইফ চয়েসেস, একটা ট্রাস্ট, একটা হেলদি লাইফ এক্সপেক্টেন্সি, সোশ্যাল সাপোর্ট আর জেনারিওসিটি। ঠিক আছে, নেক্সট বলছি ইন্ডিয়া উইচ বিকাম 140 প্লেস ইন দ্য ইয়ার 2019। ঠিক আছে, কম্পেয়ার্ড উইথ 133 নম্বর প্লেসে ছিল 2018-তে। তাহলে ইন্ডিয়া 133 নম্বর প্লেসে হ্যাপিনেস ইন্ডেক্সে ছিল 2018-তে, 19-এ হয়ে গেছে 140 নম্বর প্লেসে, মানে পিছিয়ে গেছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট আমরা দেখি জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, গ্যাপ ইন্ডেক্স। তাহলে কি বলছে, গ্যাপ ইন্ডেক্সে কি বলছে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স বা যেটাকে আমরা জিডিআই বলতে পারি। ঠিক আছে, আমরা বললাম না জিডিআই, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে আমরা কী কী বিষয়গুলোকে গুরুত্ব দিতে পারি, এখানে হচ্ছে হেলথ, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লেবার মার্কেট। ঠিক আছে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স মানে হচ্ছে ধরো মানে কি বলবো যে এই যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েদের মধ্যে যে সমাজের মধ্যে ইনইকুয়ালিটি রয়েছে সেটা কতটা, এই যে আমরা বলেছিলাম না ওয়েলবিংয়ের ক্ষেত্রে যে সোশ্যাল মানে জেন্ডার ইনইকুয়ালিটিও খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। কারণ যেখানে দেখবেন নারী পুরুষের মধ্যে ডিসক্রিমিনেশন খুব বেশি, সেক্স রেশিও খুব কম, তারা খুব একটা বেশিভাবে দেখবে ওয়েলবিংয়ের দিক থেকে এগিয়ে থাকে না, পিছিয়ে থাকে। তো সেই জন্য জেন্ডার ইনইকুয়ালিটিকেও কিন্তু আমরা ওয়েলবিংয়ের জন্য মেজার করতে হবে। সেখানে 3টে প্যারামিটার ইউজ করা হয়, একটা হেলথ, একটা এম্পাওয়ারমেন্ট আর একটা হচ্ছে লেবার মার্কেট। ঠিক আছে, নেক্সট আমরা তাহলে জেন্ডার ইনইকুয়ালিটিতে দেখি যে ভালো কন্ডিশনে কী রয়েছে। আইসল্যান্ড হ্যাজ বিন র্যাঙ্কড নাম্বার 1, তারপর নরওয়ে, তারপর সুইডেন, তারপর ফিনল্যান্ড। যত দেখবে জিডিআইতে ভালো এগিয়ে দিকে রয়েছে সেগুলো হচ্ছে দেশের যত উন্নত দেশ, যেমন আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এগুলোকে বলা হয়। আর পিছিয়ে যাওয়ার দেশ কোনগুলো হতে পারে, যেমন সিরিয়া, ইরাক, পাকিস্তান, ইয়েমেন, এই সমস্ত দেশে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সের মান আস্তে আস্তে কম, কারণ এই সমস্ত দেশে খুব একটা ভালো কন্ডিশন থাকে না। ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল, 108, 108। ইট র্যাঙ্ক 140, 142 ছিল কত
149টা কান্ট্রির মধ্যে ইকোনমিক অপরচুনিটি আর পার্টিসিপেশন অফ সাব ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াতে জিডিআই র্যাঙ্ক কত হচ্ছে 108, 108 প্রেজেন্ট র্যাঙ্ক যেটা। ঠিক আছে, তা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে জিডিআই, আচ্ছা ওটা গেল জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, সরি ওটা গেল জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, জিআইআই। ঠিক আছে, যেখানে কি কি প্যারামিটার ইউজ করা হয় বললাম, একটা গেল তোমার ওই জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সের ক্ষেত্রে হেলথ, এম্পাওয়ারমেন্ট, লেবার মার্কেট। আর জিডিআই একটা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে, যেখানে কি কি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া, হেলথ, নলেজ আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই প্যারামিটারগুলো খুব ভালো করে মনে রাখবে, যে এইচডিআর ক্ষেত্রে কি কি প্যারামিটার আছে, জিডিআর ক্ষেত্রে কি কি প্যারামিটার আছে, হ্যাপিনেস ইন্ডেক্সের ক্ষেত্রে কি প্যারামিটার আছে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সের ক্ষেত্রে কি প্যারামিটার রয়েছে, এবং সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত কত। ব্যাস এইটুকুন জানলে আর এইচডিআর ডেটাটা এটা মনে রাখলেই এই টপিকটা তোমাদের কাছে মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, তো জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি বলছে, যেখানে রেশিও অফ ফিমেল টু মেক এইচডিআই ভ্যালুস, মানে দেখবে যে দেশে তুমি যদি জিডিআই আর এইচডিআই কম্পেয়ার করো, যেখানে এইচডিআই খারাপ, জিডিআই খারাপ মানে এইচডিআইও খারাপ, যেখানে জিডিআই ভালো মানে এইচডিআই ভালো, যেখানে জেন্ডার ডিসক্রিমিনেশন কম, সবাই সমান সুযোগ পায়, সেখানে দেখবে স্ট্যান্ডার্ড অফ লিভিংও ভালো, ইকোনমিক অপরচুনিটি ভালো, হেলথ ভালো, নিউট্রিশন ভালো, সব ভালো। তো আস্তে আস্তে এই সবগুলো যদি ভালো হয়, ডিসপ্যারিটি যত কম হবে, তাহলে অবশ্যই সেখানকার এইচডিআই কন্ডিশনও ভালো হবে। ঠিক আছে, তো পরীক্ষা যদি জিডিআই এইচডিআই ডেটাটা ধরো তুমি পড়ে গেলে, পরীক্ষা জিডিআই দিল, মোরাললেস ডেটা কিন্তু একই থাকবে, যে এইচডিআই যেগুলো ভালো সেখানে জিডিআইও ভালো, এইচডিআই তুলনামূলক একটু পিছনের দিকে, সেখানে জিডিআইও পেছনের দিকে। ঠিক আছে, এই প্যারামিটারগুলো আমি আবারও বলছি, প্রত্যেকটা ইন্ডেক্সের প্যারামিটার আর কতগুলো করে টোটাল প্যারামিটার রয়েছে, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত রয়েছে, এবং এইচডিআই যে ডেটাটা ওটা পড়ে নেবে এই টপিক থেকে, ব্যস্ত মতো এখানে কাজ মিটে যাবে। ঠিক আছে, চলো আজকে এইটুকুনি ছিল। ক্লাসে ফিডব্যাক জানিও যদি ভালো লাগে ক্লাস।